1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। আমি দুঃখিত। প্রথমে 58 লাখ निकाल दिया, उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी के नाम पे 50 लाख नहीं वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में के बीच पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में, मेरे को पिटीशन अभी भी पेंडिंग है, लेकिन आज ऑर्डर देने का बाद भी बहुत दिन हो गया, हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स ये लोगों ने छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया। ভিডিওটি আমি কালকেই শুনেছিলাম, আজকে আরো ভালো করে শুনলাম এবং বুঝতে পারলাম যে যেভাবে গ্রুপের মেসেজ ভাইরাল হয় মাইক্রো অবজারভারদের, তার মানে খবর যে লিক হয় সেটা বোঝা যাচ্ছে। তাই মমতা ব্যানার্জি অলরেডি বলে দিলেন যে 1,20,00,000 নাম ছুপে রুস্তম বাদ দিয়ে দিয়েছে। কতটি মাইন্ড করুন, বলছেন এখানে যে 1,20,00,000 নাম নিকাল দিয়া, তার মানে খবর কিন্তু দিদির কাছে পৌঁছে গেছে যে 1,20,00,000 নাম বাদ দিয়ে দিয়েছে ছুপে রুস্তমরা। দিদি বলছেন রুলসই ছিল না, লজিস্টিক ডিসক্রিপেন্সি। তো বলছি সেই রুলস এখনো নেই, লজিস্টিক ডিসক্রিপেন্সি বলে কিছু নেই, এখানে যেটি রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। কিন্তু তারপরেও 1,20,00,000, কিন্তু এনার্জি নেই, কোনো এনার্জি নেই। কারণ আমি আপনাদেরকে জানিয়ে দিই যে ফর্ম 6 অনুযায়ী নতুন যে আবেদন পড়েছে ভোটার লিস্টের নাম তোলার, তা মাত্র 9 লক্ষ প্রায়। তারপরেও যদি বলে থাকি যে 58 লক্ষ নাম বাদ যাওয়ার পর এতদিন পর্যন্ত টোটাল কত ভোটার নতুন করে নাম তুলতে চেয়েছে, তো তার সংখ্যা হচ্ছে প্রায় 5 লক্ষ। তার মানে 1,20,00,000 যদি বৈধ ভোটার হতো তবে কি দিদি এত সুস্থভাবে ভাষণ দিতেন, এত নর্মাল থাকতেন না। তো নির্বাচন কমিশন খেলে দিলেন, চেষ্টা করেছিলেন এর ধার দিয়ে তার ঘাড় দিয়ে জেঠুকে বাবা, বাবাকে দাদু বানিয়ে লিঙ্ক করে বেরিয়ে যাব। কিন্তু এ কি আজকালকার টেকনোলজির যুগে কি অবস্থা একবার ভাবুন। মমতা ব্যানার্জি আজ করেও কিছু করতে পারছেন না, এনার্জি নেই, সুপ্রিম কোর্টের দিকে তাকাচ্ছেন যে ভাই কি হয়ে গেল, এটা তো আমি চাইনি। এইবার তো কমিশনও দায়িত্ব নিচ্ছেন না, বলছেন 28 ফেব্রুয়ারি পর্যন্ত যতটা কাজ হবে সেইটুকুই লিস্ট সামনে আসবে, ইলেকশনের মতো হবে, তারপর সাপ্লিমেন্টারি লিস্ট আমরা দেবো। এটা নিয়ে মমতা ব্যানার্জিও কিছু বলতে পারছে না। প্রথমে তো মহুয়া মৈত্র বললেন বিরাট জয়, কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে দিদির মনটা খুব খারাপ হয়ে গেছে। এখানে বুঝুন, একটা কথা বলে আমরা পরিবর্তন যাত্রার ব্যাপারে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দেবো, কিন্তু তার আগে আমি বলে দিই যে আজ আপনারা দেখছেন কি মমতা ব্যানার্জি নিজের রাজ্যে ভোট ইলেকশন ছাড়ুন এসআইআর নিয়ে ব্যস্ত। আর এদিকে আমরা দেখছি যে বিজেপির প্রধানমন্ত্রী যে মোদি ফেস নিয়ে ভোট হচ্ছে, সেই মোদি আজ ইসরায়েলে গিয়ে অ্যাওয়ার্ড পাচ্ছেন। ওখানকার পার্লামেন্টের বেস্ট অ্যাওয়ার্ড এই প্রথমবার বিদেশি কাউকে দেওয়া হয়েছে, যেটা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দেশে। উনি কিন্তু কাজ করছেন। তাহলে ইলেকশনে কে কাজ করছে? ইলেকশনে কিন্তু ওনার লোক কাজ করছে, গ্রাউন্ডে কে রয়েছে? ওনার লোক রয়েছে। আবার এদিকে আপনারা বলবেন বর্ডার এরিয়া তাহলে ফাঁকা, তো বর্ডারে কিন্তু আবার বর্ডারের লোক যেভাবে মানে বিজেপির যে লোক রয়েছেন, যেমন স্বরাষ্ট্র মন্ত্রক নিজের লোককে দিয়ে বর্ডারও কন্ট্রোল করছেন। মানে চারিদিকে কাজ চলছে, একজন ইলেকশন নিয়ে বিজি, কেউ বর্ডার এরিয়া নিয়ে বিজি, কেউ বিদেশ নীতি নিয়ে বিজি। দিদি কি করছেন? দিদি একাই সব, দিদির কারোর ওপর ভরসা নাই, কোনো লোক নেই, কেউ নেই। দিদি এখন অনলি ব্যস্ত এবার এসআইআর নিয়ে, একবার ভোটের দিকে তাকাচ্ছেন, একবার এসআইআর দেখছেন, একবার ওই লাম্বাদ চলে যাচ্ছে, একবার বাংলাদেশিদেরকে ধরে নিচ্ছে, মানে অবৈধ বাংলাদেশকে কি করে বাঁচাবো, মানে নিজেই সব করতে ব্যস্ত। মানে এটাও বুঝুন যে দিদির কাছের লোক আর নেই, যাকে ভরসা করা যায় এমন লোকও নেই। এমনকি এসআইআর রিলেটেড ম্যাটার হয়তো ভেবেছিলেন মমতা ব্যানার্জি যে অভিষেক ব্যানার্জির হাতে ছেড়ে দিই, বা পুরো ইলেকশনটাই অভিষেক ব্যানার্জির হাতে ছেড়ে দিই, তো সেইটুকুও সাহস নেই। উনি কিচ্ছু ছাড়তে পারছেন না, সব নিজেকেই করতে হচ্ছে। আজ এই ভিডিওতে দেখে নিলেন যে যেটুকু কনফিডেন্স মমতা ব্যানার্জির মধ্যে ছিল যে এসআইআর হতে দেবো না, সেই কনফিডেন্সটুকু আজকে ব্রেক করে গেছে। আর নির্বাচন কমিশন আবারও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, বলছেন বহুতলে ভোটাররা, যারা মাঝবয়সী ভোটার, যারা মানে অশান্তির জন্য ভোট দিতে যেতে চান না বুথে, তাদের জন্য সুখবর যে 78টি বুথ হতে চলেছে বহুতলে। মানে যেটি 21টি ছিল সেটি 78টি করা হচ্ছে, মানে 300-র বেশি ভোটের যে বহুতলে রয়েছে সেখানেই দেওয়া হচ্ছে ভোট কেন্দ্র, মানে বুথ কেন্দ্র করা হচ্ছে। আর কেন্দ্রীয় বাহিনীর কন্ট্রোল অবজারভারদের হাতে দিয়ে দিয়েছেন। মানে চারিদিক থেকে কি করে ঘেরা হয়েছে একবার ভাবুন। যেখানে 300-র বেশি ভোটারের কথা আমি বললাম, 57টি এক্সট্রা বহুতলে বুথ কেন্দ্র তৈরি হচ্ছে। দক্ষিণ কলকাতায় 1টি বাড়ানো হয়েছে, উত্তর কলকাতায় 5টি, উত্তর 24 পরগনায় 16টি, দক্ষিণ 24 পরগনায় 25টি, হাওড়াতে 4টি, পূর্ব বর্ধমান এবং হুগলি মিলিয়ে 3টি, অর্থাৎ
পুরো প্ল্যানিং চলছে, নির্বাচন কমিশন এসআইআরও করছেন, ইলেকশনের কাজও করছেন, মানে সবাই নিজের কাজ করতে ব্যস্ত। একমাত্র মমতা ব্যানার্জি যিনি একবার এসআইআর দিকে ছুটছেন, একবার সুপ্রিম কোর্টে ছুটছেন, একবার বলছেন নাম বাদ চলে যাবে, কি করবো, মানে উনি কিন্তু তাল পাচ্ছেন না। আর এবার বিজেপি কি করছে, বিজেপিও কিন্তু নিজের কাজই করতে ব্যস্ত, অর্থাৎ পরিবর্তন যাত্রার কথা যেটা আমি বললাম, বলে দিই আপনাদেরকে যে এই পরিবর্তন যাত্রা যেটি পশ্চিমবঙ্গে 10 দিন ধরে চলবে, বিজেপি ভীষণ প্ল্যানিং করে পা ফেলেছে। এবং এটিকে নিয়ে যখন আমি অ্যানালিসিস করি তখন আমি বুঝতে পারলাম যে এ কিন্তু খেলা ঘুরিয়ে দিতে পারে, 26-এর ইলেকশন ঘুরিয়ে দিতে পারে। কারণ এতদিন পর্যন্ত ভাবছিলাম অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে, করাপশন রয়েছে, এত কিছু পরও কি মমতা ব্যানার্জিকে ঘেরা যাচ্ছে না? দেখুন, ঘেরা তো হয়ে গেছে, নাম বদনামও হয়ে গেছে, অবৈধ বাংলাদেশিদের পাশে দাঁড়ান সে কথাও প্রমাণিত হয়ে গেছে। কিন্তু যে জনসংযোজনের কথা বিজেপি বারবার বলে, অর্থাৎ মানুষকে এক জায়গায় করো, এই কাজটি কি বিজেপি করতে পারবে? তো এবার বলছেন পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রা এমন এক ব্যাপার যে বিজেপির ইতিহাসে সাক্ষী রয়েছে যে এটি কতটি সাকসেস জানবেন আপনারা। কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে দিই, পশ্চিমবঙ্গে বিজেপির দিক থেকে পরিকল্পনা করা হয়েছে 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত, অর্থাৎ 10 দিন চলবে এই পরিবর্তন যাত্রা, যেখানে রাজ্যব্যাপী জনসংযোগ কর্মসূচি করার ঘোষণা করে দিয়েছেন। টার্গেট ভয়ঙ্কর, টার্গেট রয়েছে 230টির ওপর। বিধানসভাকে টাচ করতে চলেছেন, 10 দিনে 1 কোটি মানুষের সাথে যোগাযোগ করতে চেয়েছেন। বড় বড় জনসভা, ঘটা করে একজন নেতা দাঁড়াচ্ছে বিজেপির, বড় বড় ডায়লগ মেরে চলে যাচ্ছে, বলছেন সেই পথে আর হাঁটবো না। এবার পরিবর্তন যাত্রার মাধ্যমে মানুষকে কানেক্ট করাবো এবং চেষ্টা করব একত্রিত করার। 27 ফেব্রুয়ারি রাজ্য বিজেপি পার্টির দিক থেকে একটি সাংবাদিক সম্মেলন করে জানানো হবে যে কোথায় রুট, কি পরিকল্পনা রয়েছে। 28 তারিখে জেলায় জেলায় সেটি জানানো হবে। কিন্তু তারপরেও আমার কাছে বেশ কিছু ইনফরমেশন রয়েছে, বৈশিষ্ট্য কি রয়েছে এই যাত্রার, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম হচ্ছে 9টি সমান্তরাল যাত্রা পরিচালিত হতে চলেছে, 9টি সমান্তরাল যাত্রা, 63 দিনের ধারাবাহিক জনসংযোগ হবে। অর্থাৎ 10 দিন তো যাত্রা চলবেই, তাছাড়া 63 দিন ধারাবাহিক সংযোজন করার একটি পরিকল্পনা রয়েছে, সংযোগ করার। 230টির বেশি বিধানসভা এলাকা কভার করতে চাইছে, 64টি বড় জনসভা এবং 280টির বেশি ছোট জনসভা করার পর পরিকল্পনা রয়েছে। সরাসরি 1 কোটি নাগরিকের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা রয়েছে, করতে চলেছেন। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এটির মাধ্যমে ভাই ফল কি হতে চলেছে, প্ল্যানিংটি কি? প্ল্যানিং খুব সিম্পল। এখানে বিজেপির বক্তব্য হচ্ছে যে আমার যারা ক্যাডার রয়েছে বা আমার যারা পুরনো বিজেপির সাংগঠনিক ব্যাপার রয়েছে, অর্থাৎ যে পুরনো কাঠামো রয়েছে, তাকে পুনর্জীবিত করবে এই যাত্রা। যখন দেখবেন ভয়ঙ্কর লোক, প্রচুর লোক বিজেপির বেরিয়েছেন রাস্তায় এবং সেখানে একটি কথা বলছেন যে মমতা ব্যানার্জি কত দুর্নীতিবাজ, এই কথা শুনে পুরনো যে বিজেপির পরিকাঠামো রয়েছে তা পুনর্জীবিত হবে, ক্যাডার স্ট্রং হবে, মনোবল বৃদ্ধি পাবে, ন্যারেটিভ নির্মাণ হবে। কি করে ভাই? 10 দিন ধরে মিডিয়াতে একটাই কথা চলবে যে বিজেপির যাত্রা, যেটি পরিবর্তন যাত্রা চলছে, সেটি কোন দিকে চলছে। বিভিন্ন নেতার বক্তব্য নেওয়া হবে, যার মধ্যে একটাই কথা 10 দিন 24 ঘন্টা আলোচনা করা হবে। 10 দিন ধরে 24 ঘন্টায় একই আলোচনা চলবে যে মমতা ব্যানার্জি কি করেছেন, কতটি দুর্নীতি করেছেন, কত করাপশন হয়েছে, কোন কোন এরিয়া, মানে এরিয়া পার এরিয়া মিডিয়ার সামনে ওপেন হবে। 10 দিন ধরে বিজেপি চেয়ে থাকবে মিডিয়াতে লোকাল ইনফ্লুয়েন্সার প্লাস আনডিসাইডেড ভোটার যারা রয়েছে, এদের ওপর তো সাইকোলজিক্যাল এফেক্ট পড়তে চলেছে। যারা ডিসাইড করেনি কাকে ভোট দেবে বা কি করা উচিত, বা যারা নতুন ভোটার, তাদের মাইন্ডের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলবে এই যাত্রা। কারণ এই যাত্রার মাধ্যমে, বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন করাপশন এবং বুঝতেই পারছেন অ্যান্টি ইনকামবেন্সি ব্যাপারটি আরো পরিষ্কারভাবে সামনে আসবে। এখন কোয়েশ্চেন হচ্ছে, বুঝলাম তো ভাই সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ফেলবে, বিরাট কিছু হতে চলেছে, 230টি বিধানসভা টাচ করতে চলেছে। তো এইরকম কাজ কি আগে কোথাও সাকসেসফুল হয়েছে? ইতিহাস সাক্ষী রয়েছে 1990 সালে বিজেপি যখন প্রথম যাত্রা শুরু করেছিলেন, রাম জন্মভূমি আন্দোলন, এবং সেই যাত্রার পর এত জনসংযোগ হয়েছিল যে প্রথম ভারতে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি সামনে এসেছিল। গুজরাটের গৌরব যাত্রা, যেটি রিসেন্ট 2022 সালে বিজেপির দিক থেকে করা হয়েছে, দেখতে পেলাম সেখানে যে রেকর্ড জয়ী হয়েছে বিজেপি। পার্সেন্টেজ 49 ভোট পার্সেন্টেজ 49% ইনক্রিজ করে এক ধাক্কায় বেড়ে গেল 52.5%। মানে যথেষ্ট ইম্প্যাক্ট ফেলেছে এটা। এবং গুজরাটের রেকর্ড ভোটে জয়ী হয়েছে বিজেপি 2022 সালে, মানে রিসেন্ট কার বলছি। মধ্যপ্রদেশে বিজেপি গভর্নমেন্টই ছিল, এবার শুরু হয়ে গেছে ওখানে অ্যান্টি ইনকামবেন্সি, বিজেপি গভর্নমেন্ট প্রায় বলতে পারেন যাই মতো অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে বিকাশ যাত্রা এবং জন আশীর্বাদ যাত্রা শুরু করলো বিজেপি। টোটাল 10,643 কিলোমিটার এরিয়া কভার করেছে বিজেপি, যার মধ্যে দেখা গেল 230টির মধ্যে 210টি আসন কভার করেছে। এবং এখানেও আশ্চর্যজনকভাবে 41% ভোট শতাংশ ইনক্রিজ করে হয়ে গেল 48.6%। এবং এখান থেকে বুঝতে পারলো বা এত পরিবর্তন যাত্রা যথেষ্ট ইম্প্যাক্ট ফেলছে। ছত্তিশগড় থেকে
শুরু করে রাজস্থান পরিবর্তন যাত্রা প্রত্যেকটা জায়গা সাকসেস হয়েছে। সাকসেস শুধু হয়নি, তার ইম্প্যাক্ট তো দিল্লি এবং বিহার হরিয়ানাতেও পড়ে গেছে এবং মহারাষ্ট্র আপনাদের রিসেন্ট সামনে এলো, দেখতে পেলেন। তো এই যে পরিবর্তন যাত্রা সাকসেস হচ্ছে, এটা দেখেই বিজেপি মনে করছে বিজেপি পার্টির দিক থেকে এটি খবর যে এই পরিবর্তন যাত্রা এমন এক যাত্রা যেটি দেখার জন্য, যেখানে বিভিন্ন আলোচনা হবে, প্রত্যেকটি মানুষের সাথে সামনাসামনি কথা হবে। এক কোটি মানুষ যদি রাজ্যের কানেক্ট করতে পারি, তো তারা তাদের এরিয়াতে গিয়ে পুরো বিষয়টা যেভাবে ছড়াবে, তাতে বিজেপির কিন্তু একরকম ভাবে প্রচার হয়ে যাবে। আর বিজেপির যারা ক্যাডার রয়েছে তারাও কিন্তু পুনর্জীবিত হবে। পরিকল্পনা তো ভালো, প্ল্যানিং তো ভালো, এখন দেখার বিষয় হচ্ছে যে পরিবর্তন যাত্রা আদৌ কি বাঙালিদের মনে কোনো জায়গা করতে পারবে, বা আদৌ যেটা বিজেপি পরিকল্পনা করছেন যে বিরাট সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়তে পারে, এফেক্ট পড়তে পারে, তো সেটা কি আদৌ মাইন্ডের মধ্যে মানুষের পড়বে? সেটা কিন্তু মানুষের একটি ভোটই বলে দেবে, যেটা আমরা রেজাল্ট আউটের পর জানতে পারবো। কিন্তু আপাততর জন্য আমরা আজকে এবং কালকে আরো ডিটেলসে জানতে পারবো যে এই পরিবর্তন যাত্রায় আর কি কি বিজেপির দিক থেকে করতে চলেছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই খবর যখন সামনে চলে এলো, তার মানে বুঝে যান যে ভোট কিন্তু সামনে চলে এসেছে, টাসল কিন্তু ভয়ঙ্কর হবে। বিজেপির দিক থেকে যখন পরিবর্তন যাত্রা হচ্ছে, তাহলে তৃণমূল কংগ্রেসও কিন্তু পিছিয়ে থাকবে না, বড় কোনো ধামাকা নিয়ে আসতেই পারে। আমাদের শুধু দেখার অপেক্ষা যে নতুন নতুন কি কি ধামাকা আমরা ইলেকশনে দেখতে পাই, কারণ টক্কর কিন্তু কাঁটার হতে চলেছে। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি এখানে এন্ড করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।